Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। নির্ঝরের স্বপ্ন নিবেদিত গল্প পাঠের আসরে আজকের নিবেদন মীরা বালসুব্রমণিয়াম রচিত অশরীরী নিবাসের কাহিনী। শুনছেন অশরীরী নিবাসের কাহিনী। চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ছোট মামা বললেন, বুঝলি বলি, আমেদাবাদীদের রক্তে রক্তে ব্যবসা, সব কিছু নিয়ে ব্যবসা ফাঁদে ওরা, এমনকি ভূত নিয়েও। হ্যাঁ, ভূত নিয়ে ব্যবসা? সে আবার কি? কেন, তোদের আমি ওই রমেশ মাডিয়ার গল্পটা বলিনি? না তো। ও আচ্ছা, তাহলে শোন, কিন্তু তার আগে আরো এক কাপ চা নিয়ে আয় দেখি। রান্নাঘর থেকে মার গলা শোনা গেল। একটু অপেক্ষা কর বীরু, আমার রান্না হয়ে এলো বলে, তারপর আমিও গিয়ে গল্পটা শুনবো। চা আনছি। আমেদাবাদ থেকে কি একটা কাজে ছোট মামা এসেছেন কলকাতায়। রাত্রে আমাদের বাড়ি খাবেন। আমরাও যথারীতি ওকে ঘিরে ধরেছি গল্প শুনবো বলে। বাবা শুদ্ধ। খানিক বাদে মাও এসে যোগ দিলেন। আর এক পেয়ালা চা ছোট মামার হাতে দিয়ে বললেন, এনে ধর, এবার আরম্ভ দাও কর। দাও। শীতের রাত, অনেকদিন বাদে হঠাৎ লোডশেডিং হয়েছে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। যে ঘরে আমরা বসেছি সেখানে একটা লণ্ঠন টিম টিম করে জ্বলছে। আমার ছোট ভাই পিন্টু আবার একটু ভয় কাতুরে। ও আমার গা ঘেঁষে বসল। ছোট মামা গল্প শুরু করলেন। রমেশ মাডিয়া বেশ বড় ঘরের ছেলে, বুঝলি। ওর বাবার কাপড়ের হোলসেল ব্যবসা ছিল। উনি মারা যাওয়ার পর পৈতৃক ব্যবসা রমেশ আর তার দুই ভাইয়ের মধ্যে ভাগ হয়েছে। ও আচ্ছা। কিন্তু পৈতৃক ব্যবসা ছাড়াও প্রত্যেক ভাই নিজেরা অন্য কোনো ব্যবসা করত। আচ্ছা আচ্ছা। রমেশেরও ছিল। ভাইদের মধ্যে ওই সব থেকে চালাক চতুর, ব্যবসা বুদ্ধিও প্রচুর। তবে একটা দোষ ছিল ওর। কি কি কি? কোনো ব্যবসাই একটা না বেশি দিন ভালো লাগতো না রমেশের। যথেষ্ট লাভ হওয়া সত্ত্বেও কিছুদিন যদি স্ন্যাক্স বার চালাতো, তো তারপরেই খুলে বসলো ভিডিও ক্যাসেটের ভাড়া দেওয়ার ব্যবসা। কিছুদিন পর সেটাও গুটিয়ে হয়তো খুলে বসলো একটা টাইপিং শেখানোর স্কুল। বাবা। একদিন রমেশ এসে বলল, বীরু ভাই, ওই টাইপিং স্কুলের ব্যবসা আর আমার ভালো লাগছে না। সে কি? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা কিছু করব ভাবছি। সে তো বেশ কথা, কিন্তু নতুন ব্যবসার উদ্বোধনে নেমন্তন্ন পাই যেন। আর তা তো হবেই। বুঝলি বলি, রমেশ যে কোনো ব্যবসা শুরু করার আগে না কটাপটা করে একটা পুজো করবে, আত্মীয় বন্ধুদের নেমন্তন্ন করে হয় কোল্ড ড্রিঙ্কস অথবা আইসক্রিম খাওয়াবে। বাহ। রমেশের সঙ্গে পরিচয় হওয়ার পর ওর তিনটে ব্যবসার উদ্বোধনী অনুষ্ঠানে আইসক্রিম খেয়ে এসেছি আমি। এর কয়েকদিন পর হঠাৎ ওই বেলা 4টে নাগাদ রমেশের ফোন এলো। হ্যালো বীরু ভাই, হ্যাঁ। তৈরি থেকো, কিন্তু আধ ঘন্টার ভেতর তোমাকে নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হাতে তখন তেমন কিছু কাজ ছিল না, তাই রমেশ আসতেই রওনা হলাম ওর স্কুটারের পেছনে বসে। নতুন কেনা স্কুটার শো শো করে ছুটে চলল। আমার আবার এভাবে না স্কুটারের পেছনে বসে যেতে বেশ অস্বস্তি হয়।
যাই হোক, শক্ত করে রমেশের কোমর জড়িয়ে ধরে ওকে জিজ্ঞাসা করলাম, এই রমেশ, কোথায় যাচ্ছি বলো তো আমরা? আমি একটা নতুন বাড়ি কিনেছি, তাই নাকি? সেটাই তোমাকে দেখাতে চাই। আচ্ছা। স্কুটার ততক্ষণে পুরনো শহরের দিকে বাঁক নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, সবাই তো আজকাল বাড়ি কেনে সবরমতী নদীর ওপারে নতুন শহরে, আর তুমি বাড়ি কিনলে এই পুরনো ঘিঞ্জি এলাকায়? ধ্যাৎ, বাস করার জন্য কিনেছি নাকি? কিনেছি তো ব্যবসার জন্য। ও, আর তাছাড়া ও জায়গাটা কিন্তু ঘিঞ্জি নয় মোটেই। চলো, দেখলেই বুঝতে পারবে। তাই? আচ্ছা। গোটা কয়েক আঁকাবাঁকা রাস্তা পার হয়ে একটা সরু গলিতে পৌঁছলাম আমরা। লোকজন প্রায় নেই সেখানে। গলির দুধারে বাড়িগুলো জরাজীর্ণ, মনে হয় যেন এক্ষুনি ভেঙে পড়বে। আরও একটু এগিয়ে যেতেই পেলাম আমেদাবাদের বিখ্যাত সিঁড়ি কুয়ো, দাদাহারিণী ভাও। কয়েকশো বছরের পুরনো এই সিঁড়ি কুয়োর দেওয়ালে নানা কারুকার্য। অনেক বিদেশি ট্যুরিস্টও আসে এই জায়গাটা দেখতে, বুঝলি। সিঁড়ি কুয়ো ছাড়িয়ে আরও খানিকটা গিয়ে স্কুটার থামালো রমেশ। ব্যাস 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 ব্যাস, এসে গেছি আমরা। অবাক হয়ে দেখলাম ডান দিকে আঙিনাওয়ালা বেশ বড় একটা বাড়ি, অতি জরাজীর্ণ। দেওয়ালের পলেস্তারা খসে ইট বার হয়ে গেছে, ছাতের কার্নিশ ভেঙে পড়েছে জায়গায় জায়গায়। আঙিনায় ঢুকলাম আমরা। তারপর সামনের বারান্দায় কাঠের থামগুলো প্রায় পড়ো অবস্থা। বাড়ির মেন দরজাটা মোটা কাঠের, কিছু কারুকার্য করা আছে সেখানে। একটু ধাক্কা দিতেই ক্যাঁচ করে খুলে গেল, আর সঙ্গে সঙ্গে নাকে এলো বিশ্রী চামচিকের গন্ধ। আমি রমেশকে বললাম, এই বাড়িতে কি বিজনেস করবে তুমি? দেখে তো এটাকে ভূতের বাড়ি বলে মনে হচ্ছে। মনে হচ্ছে তো, সেই জন্যই তো কিনেছি। হ্যাঁ, কিছু বুঝতে পারলাম না তো, কি বলতে চাইছো? বলছি শোনো, মাস দুয়েক আগে ওই রিডার্স ডাইজেস্ট পত্রিকায় একটা লেখা পড়েছিলাম ইংল্যান্ডের হানা বাড়িগুলোর উপর। তাতে বলা হয়েছে যে ইউরোপিয়ান এবং আমেরিকান ট্যুরিস্টদের আজকাল পুরনো গির্জা, প্রাসাদ বা দুর্গ খুব একঘেয়ে লাগছে। ওরা চাইছে নতুন কিছু, নতুন উত্তেজনা। তাই দলে দলে লাইন লাগাচ্ছে ওই পুরনো ভূতের বাড়ি দেখতে আর একটা ভৌতিক অভিজ্ঞতা সঞ্চয় করতে। তা আমি ভাবছি আমাদের দেশেও না কেন বিদেশি দেশি এই ট্যুরিস্টদের একটু ভৌতিক অভিজ্ঞতার ব্যবস্থা করে দিই। বিনে পয়সায় নয় অবশ্য, টিকিট কেটে ঢুকতে হবে। সে তো বুঝলাম, কিন্তু রমেশ, বিলেত আমেরিকার লোকেরা না হয় হুজুগে, ভূত নিয়ে নাচানাচি করতে পারে ওরা, কিন্তু আমাদের দেশের লোকেরা সেরকম তো নয়। পয়সা খরচ করে টিকিট কিনে ভূত দেখতে তো নাও আসতে পারে কেউ। কেন? ঠিকমতো বিজ্ঞাপন দিতে পারলে কেন আসবে না? বিজ্ঞাপন? হ্যাঁ, ইংরেজ আমেরিকানরা আসছে এটা শুনলেই তো এই শহরের হঠাৎ বড়লোক হওয়ার দল পিলপিল করে আসবে। তাছাড়া আজকাল ইন্টারন্যাশনাল ট্যুরিজমের উপরে জোর দিচ্ছে সবাই, বিদেশিরা তো আসবেই। আচ্ছা, সে না হয় হলো, কিন্তু কিন্তু ভায়া, এই ভৌতিক অভিজ্ঞতাটা হবে কি করে? বাড়িতে কি সত্যি সত্যি ভূত আছে নাকি? দেখো ভীরু ভাই, ওই ভূত ট্রুতে কিন্তু আমি বিশ্বাস করি না। তবে ভৌতিক অভিজ্ঞতা দেওয়া এমন একটা কিন্তু কঠিন কাজ নয়। বাড়িটা তো দেখলেই, জনা কয়েক অ্যাসিস্ট্যান্ট, একটা টেপ রেকর্ডার, খান কয়েক টেপ, গোটা কয়েক টুনি বাল্ব আর একটা কঙ্কাল জোগাড় করলেই যথেষ্ট। আচ্ছা, আশা করছি 3 দশকের মধ্যেই সব বন্দোবস্ত করে ফেলবো আমি। ও, কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্টরা যদি ব্যাপারটাকে পাবলিকের কাছে ফাঁস করে না দেয়? না 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 না, তা করবে না ওরা। কেন? ওদের বেতন ছাড়াও টিকিটের উপর কমিশন দেবো যে। ও আচ্ছা, ঠিক করেই রেখেছো সব। হুম। ঠিক 12 দিন পর
রমেশ মাডিয়ার ফোন এলো আমার কাছে। বীরু ভাই, আমার অশরীরী নিবাস তৈরি কিন্তু। তাই নাকি? হ্যাঁ, আর কালই তার উদ্বোধনী অনুষ্ঠান। গণেশ পুজো হবে সন্ধে 6:30। গণেশ পুজো? হ্যাঁ, অশরীরী নিবাসের দরজা দর্শকদের জন্য খোলা হবে ঠিক রাত 8টায়। আচ্ছা, একজন উপমন্ত্রী আসবেন কিন্তু ফিতে কাটতে। তাই নাকি? তুমি অবশ্য কিন্তু বড্ড ব্যস্ত আছি, তাই নিজে যেতে পারলাম না। না না, সে ঠিক আছে, কিন্তু ভূতের বাড়ির উদ্বোধন করছো গণেশ পুজো করে? যাই হোক, লোকমুখে খবর পেলেও আমি চলে যেতাম ঠিকই। আসবো, নিশ্চয়ই আসবো। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই বড় বড় হরফে লেখা বিজ্ঞাপনটা চোখে পড়ল। জানিস কি? কি লেখা আছে বলতো? লেখা ছিল, ভূতের সঙ্গে মোলাকাত করতে চান? তাহলে আসুন অশরীরী নিবাসে, রাত 8টা থেকে 10:30। টিকিট মাথাপিছু 10 টাকা। এরপর অশরীরী নিবাসের ঠিকানা ও পৌঁছনোর হদিশ। যাই হোক, অফিসে সেদিন কাজের উপলক্ষে 2-4 জনের সঙ্গে দেখা হয়েছিল। শুনলাম সবাই নাকি বিজ্ঞাপনটা দেখেছে, আর সবার মনেই ওই একটাই প্রশ্ন, ব্যাপারটা কি? সবাই ভাবছে একবার গিয়ে অন্তত দেখতে হবে। শেষ মুহূর্তে একটা কাজ পড়ে যাওয়ায় আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছিল সেদিন। একখানা অটোরিকশা নিয়ে যখন সেখানে পৌঁছলাম, তখন প্রায় 7:30। দেখলাম আঙিনায় বেশ কয়েকটা স্কুটার, সাইকেল আর 5 মোটর গাড়ি। মোটর গাড়ি? হ্যাঁ, তার মধ্যে একখানায় সরকারি লেবেল আঁটা। তো মনে হলো মন্ত্রীমশাই এসে গেছেন, কারণ আশেপাশে 2-3 বন্দুকধারী গার্ড ঘোরাফেরা করছে। গেটের কাছেই পরপর 2খানা তাঁবু গাঁড়া। একটা তাঁবুতে পুজো হয়েছে, অন্য তাঁবুতে টিকিট কাউন্টার। গণেশকে একটা নমস্কার ঠুকে বেরিয়ে আসতেই একজন লোক কেশর পেস্তা আইসক্রিমের কাপ হাতে ধরিয়ে দিল। চারিদিকে চেয়ে দেখলাম প্রায় সবার হাতেই আইসক্রিমের কাপ। রমেশের বন্দোবস্ত বেশ ভালোই। ও, বলতে ভুলে গেছি, কি? 2টো তাঁবুতে ইলেকট্রিকের টেম্পোরারি কানেকশন ছিল, কিন্তু অশরীরী নিবাস একদম ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার? একদম অন্ধকার। একটু দূরে দাঁড়িয়ে রমেশ একজন বেটে মোটা লোকের সঙ্গে কথা বলছিল। সঙ্গে লেজুর ও বন্দুকধারী গার্ডদের দেখে বুঝলাম ইনিই উপমন্ত্রী হবেন। আমি কাছে যেতেই রমেশ বলে উঠল, যাক, শেষ পর্যন্ত আসতে পারলে তাহলে। হ্যাঁ, একটু দেরি হলো বটে। বীরু ভাই, ইনি আমাদের নগর পরিকল্পনার উপমন্ত্রী गिरीश पटल। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। नमस्कार रमेश भाई। और कितना देर? আর ঠিক 10 মিনিট স্যার। এই পুরুত মশাই বলেছেন ঠিক 8টায় সবচেয়ে শুভ মুহূর্ত। ठीक है। তারপর সমবেত জনতার দিকে তাকিয়ে রমেশ বলল, 10 মিনিট পর ফিতে কাটা হবে। এরপর 10 জনের এক একটা দলকে ভেতরে নিয়ে যাবে আমাদের গাইড। তবে আপনাদের সঙ্গে কোনো আলো রাখবেন না। যদি টর্চ থাকে কাউন্টারে জমা দেবেন। টিকিট কেটে নিন সবাই। আর হ্যাঁ, প্রথম দলে থাকবেন কিন্তু মন্ত্রীমশাই, তার সেক্রেটারি আর গার্ডরা। আর থাকবে আমার বিশিষ্ট বন্ধু ও উৎসাহদাতা বীরু ভাই। বুঝলি, বেশ হাসি পেল আমার। আমি আবার ওকে উৎসাহ দিলাম কবে? তবে ভূমিকা যখন একটা দিয়েছে তখন তো তা পালন করতেই হবে। তাই গম্ভীর মুখে এদিক ওদিক তাকাতে লাগলাম, যেন দুনিয়ার সবাইকে উৎসাহ দেবার জন্য আমি তৈরি হয়েই আছি। টিকিট কাটার জন্য হুড়োহুড়ি পড়ে গেল। রমেশ কিন্তু আমাকে টিকিট কাউন্টারে যেতে দিল না। না না, আরে তুমি তো আমার গেস্ট, তুমি আবার টিকিট কাটবে কি? 8টা বাজতেই মন্ত্রীসহ সবাই তাঁবুর আলোর সীমানা ছাড়িয়ে অশরীরী নিবাসের অন্ধকারে এসে দাঁড়ালাম।
গাইডের হাতে টর্চ। ওটা জ্বালালে দেখলাম পোড়ো পোড়ো দুটো কাঠের থামে বাঁধা একটা লাল ফিতে। রমেশ একটা ছোট কাঁচি মন্ত্রীমশাইকে দিল, নিন স্যার। दीजिए। আর উনিও খচ করে ফিতেটা কেটে দিলেন। তক্ষুনি শোনা গেল তীক্ষ্ণ শীষের মতো একটা আওয়াজ। অশরীরী নিবাসের দরজাটাও আপনা থেকে ক্যাঁচ শব্দ করে খুলে গেল। একটা দমকা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। নাকে এলো বাদুর আর চামচিকের গন্ধ। যদিও জানতাম সমস্ত ব্যাপারটাই সাজানো, ভেতরে থাকা রমেশের কোনো সহকারী হয়তো শীষ দিয়েছে আর ওই দরজাটা খুলে দিয়েছে, তবুও গাটা যেন কেমন ছমছম করে উঠল। रमेश भैया, अभी एक तो अपॉइंटमेंट था। हाँ, हमको अभी निकलना पड़ेगा। কিন্তু স্যার আপনার এই ভৌতিক অভিজ্ঞতা? वो बाद में देख लेंगे और एक दिन। ठीक है, हम निकलते हैं। এই বলে মন্ত্রীমশাই তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। অন্যদের কান বাঁচিয়ে রমেশ আমাকে ফিসফিসিয়ে কি বলল জানিস? বীরু ভাই, মন্ত্রীমশাই আসলে ভয় পেয়েছেন, বুঝলে তো? যাই হোক, এরপরে আমাকে নিয়ে 10 জন দর্শক একটা দল তৈরি করল। গাইডকে সঙ্গে নিয়ে আমরা অশরীরী নিবাসে ঢুকলাম। বলা বাহুল্য, দর্শকদের কারুর হাতেই কোনো টর্চ ছিল না। গাইডের হাতে অবশ্য একটা টর্চ আছে, তবে আলো মোটেই জোরালো নয়। ভিতরে ঢুকেই গাইডটি গম্ভীর গলায় বলল, এই বাড়িটা ছিল সুলতান মাহমুদ বিগড়ার দরবারের একজন বড় উমরাহের। আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন সেটা ছিল ওর জলসা ঘর। এই বলে মিটমিটে টর্চের আলোটা একবার চারদিকে ঘুরিয়ে নিভিয়ে দিল। মনে হলো অন্ধকার যেন আরো বেড়ে গেল তাতে। সেই ঘন অন্ধকার ভেদ করে ভেসে এলো তবলার চাটি আর ঘুঙুরের আওয়াজ। শোনা গেল কাচের গেলাসের ঠুনঠান শব্দ। আমাদের দলের 3 জন ভদ্রমহিলাও ছিলেন। ওরা তাড়াতাড়ি বলে উঠলেন, এ ঘরটা তো হয়ে গেল, এরপর কি আছে দেখলে হতো না? চলুন উমরাহের শোবার ঘরে নিয়ে যাই আপনাদের। এই শোবার ঘরে যাবার আগে একটা টানা বারান্দা পার হতে হয়। আমরা বারান্দায় পা দিতেই শুনতে পেলাম ভারী পায়ের আওয়াজ। এই উমরাহের অনেক শত্রু ছিল জানেন তো, তাই ওর শোবার ঘরের সামনে শান্তিরা পাহারা দিত। তাদেরই পায়ের শব্দ শুনতে পাচ্ছেন আপনারা। অন্য দর্শকদের কি প্রতিক্রিয়া হলো জানি না, আমি বুঝতে পারলাম সবকিছুই টেপ রেকর্ডারের কারসাজ। ওমরাহের শোবার ঘরে ঢুকে ফের টর্চ জ্বালালো গাইড। মাঝারি ধরনের ঘর, দেখবার মতো কিছু নেই, কিন্তু টর্চ নেভাতেই দেখা গেল দেওয়ালের গায়ে দুটো চোখ, তার থেকে লাল আলো বেরোচ্ছে। টর্চটা ফের জ্বাললো গাইড, সঙ্গে সঙ্গে লাল আলো দুটো মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড পর টর্চটা নেভাতেই ফের দেখা গেল ওই দুটো লাল চোখ। আমি যদিও বুঝে নিয়েছিলাম ওটা টুনি বাল্বের কারসাজি, দলের অন্যরা সবাই কিন্তু উসখুস করে বলে উঠল, এটাও তো দেখা হলো। পরেরটা দেখলে হয় না? চল চল চল। এই অশরীরী নিবাসের প্রতিটি ইটে লুকিয়ে আছে অতৃপ্ত আত্মার কান্না। ওর কথা শেষ হয়েছে কি হয়নি, হঠাৎ কোথায় যেন কে একটা ফুঁপিয়ে কেঁদে উঠল। অশরীরী নিবাসের দেওয়ালে দেওয়ালে ধাক্কা খেয়ে সেই শব্দ ছড়িয়ে পড়ল সারা বাড়িতে। দলের সকলে চঞ্চল হয়ে উঠল। গাইড ঘর থেকে বেরুবার আগেই কয়েকজন বাড়ির বাইরে যাওয়ার জন্য নাচঘরের দিকে পা বাড়াতেই গাইড বলে উঠল, এখনই বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো আসল জায়গাটাই দেখানো হয়নি। সে কি? আসল জায়গা? সেটা কোনটা? এ বাড়ির পেছন দিকে একটা ছোট ঘর আছে, বাঁদির ঘর। আচ্ছা, শোনা যায় উমরাহের এক বাঁদি ওখানে আত্মহত্যা করেছিল। আত্মহত্যা?
বাদির সেই ঘরটি এই অশরীরী নিবাসের প্রধান আকর্ষণ। চলুন। মনে হলো দলের অনেকেই আসল জায়গাটা দেখতে তত উৎসুক নয়। না না দরকার নেই, যাচ্ছে, দরকার ভালো নেই, লাগছে না দরকার কেন? নেই। অনেকক্ষণ লাগছে, বেরিয়ে যাচ্ছে। গাইড কিন্তু এসব কথায় কোনো কান না দিয়ে এগিয়ে চলল। অগত্যা আমরাও চললাম পিছু পিছু। আরো গোটা কয়েক ঘর ও টানা বারান্দা পার হয়ে আমরা এসে বাদির ঘরের সামনে দাঁড়ালাম। চারিদিকে কেমন একটা দমবন্ধ ভাব। সম্ভবত ঘরটা খুবই ছোট, আর তাতে কোনো জানলা নেই। এই জন্য আমরা ঘরে পা দিয়েই চমকে উঠলাম। বিকট হা 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 শব্দের হাসি গায়ের রক্ত হিম করে দিল। পুরো ব্যাপারটাই সাজানো এটা জানা সত্ত্বেও সত্যি বলছি, আমার গায়েও না কিরম একটা কাঁটা দিয়ে উঠল জানিস। দলের ভদ্রমহিলাদের মধ্যে একজন ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে উঠে বললেন, আলো জ্বালান, আলো জ্বালান শিগগির। গাইড সঙ্গে সঙ্গে আলো জ্বাললো বটে, কিন্তু না জ্বাললেই বোধহয় ভালো ছিল। কারণ টর্চের সেই টিমটিমে আলোয় আমরা দেখলাম ওপরের বর্গা থেকে ঝুলে আছে একটা কঙ্কাল। ওরে বাবা, বিনা হাওয়াতেই অল্প অল্প করে সে দুলছে। হাসির আওয়াজ তখনও শোনা যাচ্ছিল। এবার মনে হলো কঙ্কালটাই যেন হাসছে। চক্ষু লজ্জার বালাই না রেখে দলের প্রায় সবাই চল 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 চল। এই বলে দরজার দিকে দৌড় লাগালেন। আমিও ওদের অনুসরণ করলাম। পেছনে গাইড বলতে লাগলো, ভয় পাবেন না আপনারা, অশরীরী নিবাসের আত্মারা কারোর ক্ষতি করে না কখনো। ভয় পাবে না। হাহ। কিন্তু কে শোনে ওর কথা। বাইরে এসে দেখি আর একদল যাবার জন্য তৈরি। আমাদের দেখে তারা আবার জিজ্ঞাসা করতে লাগলো, কি কেমন দেখলেন? 10 টাকা উসুল হবে তো? বুঝলি বুলি, হ্যাঁ। যারা একটু আগে ওই মারে বাবারে বলে দৌড় লাগিয়েছিল, তারাই এখন খোলা আকাশের নিচে অন্য লোকজনদের সঙ্গ পেয়ে বলতে লাগলো, নিশ্চয় নিশ্চয়, ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স, দারুণ লাগবে। দ্বিতীয় দলে ছিল একজন মুখফোর ছোকরা। প্রশ্ন করলো, কি ভয় করেনি আপনাদের? আমাদের দলের একজন মোটা সোটা ভদ্রলোক বেশ ভারিক্কি গলায় বললেন, জীবনে সব অভিজ্ঞতাই হওয়া দরকার, বুঝলে হে ছোকরা, ভয়ের অভিজ্ঞতাও। আমাকে এই সময় একটু দূরে ডেকে নিয়ে গিয়ে রমেশ জিজ্ঞাসা করলো, বীরু ভাই, সত্যি করে বলো তো কিরকম দেখলে? দেখো, তোমার বন্দোবস্ত চমৎকার, সহকারীরাও একদম পারফেক্ট, সব জেনে শুনেও কিন্তু গায়ে কাঁটা দিচ্ছিল ভাই। বিজনেস তোমার ভালো চলবে বলেই মনে হচ্ছে। তবে বেশি ভয় পাইয়ে দিও না, বুঝলে? তাহলে কিন্তু দর্শক কমে যেতে পারে। এই কঙ্কালের হাসির কথা বলছো নিশ্চয়ই? ভলিউমটা একটু কম করে দিতে বলবো, ঠিক আছে? বুঝলি বলি, রমেশ মাডিয়ার অশরীরী নিবাসের ব্যবসা বেশ ভালোই চলতে লাগলো। দেখা কমই হতো ওর সঙ্গে, কারণ দিনের বেলাও ব্যস্ত থাকতো পৈতৃক ব্যবসায়, আর সন্ধ্যের পর অশরীরী নিবাস। তবে ফোনে কথা হতো প্রায়। কাগজে প্রথম দিকে বেশ ফলাও করে বিজ্ঞাপন দিলেও মাসখানেক পর লক্ষ্য করলাম বিজ্ঞাপন আর দেওয়া হচ্ছে না। একদিন ফোনে ওকে জিজ্ঞাসা করায় ও বলল, আরে বিজ্ঞাপন ছাড়াই যা লোক হচ্ছে তাই সামাল দিতে পারছি না, তাই বিজ্ঞাপন দিয়ে আর পয়সা খরচ করছি না। আচ্ছা, কয়েকটা নতুন জিনিস টেপ করেছি বীরু ভাই, মানে ভয়েরও একটা রকম ফের করতে হবে তো। তা বেশ। হ্যাঁ, ওই কঙ্কালের ঘরে এখন হাসির বদলে দিচ্ছি বুক ফাটা কান্না। তাই নাকি? আবার কিছুদিন পর বদলে দেবো অবশ্য। সেই সময় কতগুলো অর্ডারের ব্যাপারে আমাকে আমেদাবাদের বাইরে যেতে হয়েছিল বেশ কিছু দিনের জন্য। কলকাতাতেও একবার এসেছিলাম, তোদের বোধহয় মনে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক এসেছিলে। আমেদাবাদ ফিরেও ব্যস্ত থাকলাম আরও বেশ কিছুদিন। এসবের জন্য অশরীরী নিবাসে আমার যাওয়া হয়নি। রমেশের খোঁজও নিতে পারিনি। ঠিক মনে নেই, ওই মাস 4-5 বোধহয় এভাবেই কেটেছিল।
কাজের বোঝা একটু কমলে সবে ভাবছি রমেশকে একদিন ফোন করি, এমন সময় ওই ফোন করলো আমার অফিসে। বীরু ভাই, ওই অশরীরী নিবাসের বিজনেস তুলে দিলাম। সে কি, তুলে দিলে কেন? লাভ হচ্ছিল না? না 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 না, তা নয়, লাভ বেশ ভালোই হচ্ছিল, তবে আমার খাটুনি হচ্ছিল খুব। দিনের বেলা কাপড়ের ব্যবসা, আবার সন্ধে থেকে রাত 10টা 10:30 অবধি ওই অশরীরী নিবাসে, ছুটি ছাটাও নেই। কারণ ছুটির দিনেই তো ভূতের বাড়িতে লোক হয় বেশি। তাছাড়া আরেকটা নতুন বিজনেসের আইডিয়াও মাথায় এসেছে। বুঝলাম, খাটুনি ফাটুনি বাজে কথা। এক বিজনেস বেশি দিন করতে পারে না রমেশ। জিজ্ঞাসা করলাম, তা অত বড় বাড়িটা কিনলে এখন বিজনেস বন্ধ করে দিলে তোমার ক্ষতি হবে না? আরে না 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 না, কম্পাউন্ড শুদ্ধ বাড়িটা এক বিল্ডারের কাছে বিক্রি করেছি, আচ্ছা, বেশ মোটা লাভে। পুরনো বাড়িটা ভেঙে ওখানে ফ্ল্যাট বাড়ি তৈরি করবে ও। আর হ্যাঁ, যে জন্য তোমাকে ফোন করেছি, বলো। আজ সারাদিনে আমার লোকজন সব সাজ সরঞ্জাম সরিয়ে নেবে। বিকেল নাগাদ গিয়ে আমি তালা লাগিয়ে দিয়ে আসবো। তুমি আসবে আমার সঙ্গে একটু? আমি? হ্যাঁ, বিজনেসের শুরুটা তো তোমার সঙ্গেই হয়েছিল, শেষটাও না হয় তোমার সঙ্গেই হোক। আচ্ছা আমি এসে নিয়ে যাব কিন্তু তোমাকে। আচ্ছা, ঠিক আছে, আমি তৈরি থাকব। রমেশ এলো বিকেল 6:30টার পর। অশরীরী নিবাসে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বাজল। তবে জানিস তো বলি, পশ্চিম ভারতে সূর্য তো ডোবে অনেক দেরিতে, তাই সন্ধে 7টা বাজলেও অন্ধকার তখনও সেরকম হয়নি। আমরা গিয়ে দেখি রমেশের লোকজন সব মালপত্র একটা অ্যাম্বাসাডর গাড়িতে ওঠাচ্ছে। একটা লম্বা কার্ডবোর্ডের বাক্স কোথায় ঢোকাবে ভেবে পাচ্ছিল না লোকগুলো। রমেশ ওটাকে গাড়ির মাথায় ক্যারিয়ারে নিতে বলল। তারপর আমায় জানালো, জানো তো, এটা সেই কঙ্কালটা। ও আচ্ছা, তা এটা দিয়ে এখন কি করবে? যার কাছ থেকে কিনেছিলাম তাকেই বেচে দেবো, তাই? অবশ্য সামান্য লোকসানে। ও, এই সব জিনিস মনে করে এনেছো তো? ওই ক্যাসেট, টেপ রেকর্ডার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা রওনা হয়ে যাও, জিনিসগুলো আমার বাংলোতে পৌঁছে দিও। আচ্ছা স্যার। আমি আর ওই বীরু ভাই তালা টালা লাগিয়ে ফিরবো। হ্যাঁ, টসটা দিয়ে যাও। এই নিন স্যার। দাও। গাড়িটা চলে যাওয়ার পর আমরা দুজনে ধীরে সুস্থে অশরীরী নিবাসের বাড়িটার দিকে চললাম। মেন দরজায় তালা লাগাতে গিয়েও থেমে গেল রমেশ। বলল, চলো, না হয় ভেতরটা একবার দেখেই আসি। ভেতরে যাবে? ওই ভূতকে বাই বাই করা যাবে। কি বলো? আচ্ছা আচ্ছা। দরজাটা রমেশ ঠেলে খুলতে যাবে, এমন সময় আপনা থেকেই ক্যাঁচ শব্দ করে খুলে গেল। রমেশ বলল, দেখো হাওয়ার কাণ্ড, অমন মোটা দরজাও খুলে গেল। বুঝলি বলি, আমি কিন্তু কোনো হাওয়ার অস্তিত্ব টের পাইনি। তবে কথা না বাড়িয়ে বললাম, চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ চলো চলো। প্রথমে সেই বড় হল ঘরটা। বললাম, এটাকেই তো তোমরা জলসাঘর বলতে না? আমরা বলতাম মানে? এই অশরীরী নিবাসের ইতিহাস জোগাড় করতে আমাকে কিন্তু অনেক পুরনো পুঁথিপত্র ঘাঁটতে হয়েছে, জানো তো, প্রায় রিসার্চের মতো। আচ্ছা, এই বাড়িটা সত্যিই সুলতান মাহমুদ বেগরার একজন ওমরাহের ছিল। তাই নাকি? হ্যাঁ, এটা সত্যি ওনার জলসাঘর। ওপরের ভাঙা ঝাড় লণ্ঠন দেখলেই তো বুঝতে পারবে। তাছাড়া এই ওমরাহের একজন বাদী সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। ভৌতিক ব্যাপারটা আমার বানানো হতে পারে, কিন্তু ইতিহাসটা নয়। আচ্ছা। শোবার ঘরে যাওয়ার টানা বারান্দায় এলাম আমরা। জানিস বলি, আমার যেন মনে হলো আমাদের দুজনের জুতোর শব্দ ছাড়াও আরো একজোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। তবে ওটা আমার মনের ভুলও হতে পারে।
শোবার ঘরে ঢুকতেই দেখি দুটো টুনি বাল্বের লাল আলো জ্বলছে আর নিভছে। রমেশ বিরক্ত হয়ে বলল, না, আজকাল কাউকে কোনো কাজে ভার দিয়ে নিশ্চিন্ত হবার জো নেই। বারে বারে বলেছি সব বাল্ব খুলে নিয়ে যেতে, তাও ফেলে গেছে। শুধু বাল্ব নয়, কানেকশন, তার, সুইচ এসবও নিশ্চয়ই রয়েছে ওখানে। একটু টর্চটা দেখাও তো বীরু ভাই, বাল্ব দুটো খুলে নি। কিন্তু অবাক কাণ্ড, টর্চ জ্বালিয়েও কোথাও টুনি বাল্বের দেখা পেলাম না। ঘরের দেওয়ালে প্লাস্টার না থাকায় এখানে ওখানে ইট খসে পড়ে ফোকর তৈরি হয়েছে গোটা কয়েক। হয়তো বাল্বগুলো ওখানেই কোথাও লুকোনো। রমেশ বলল, অত খোঁজার সময় নেই, যেতে দাও, দুটো টুনি বাল্বই তো। আবার আমরা এলাম বারান্দায়। এবারও আমার মনে হলো আমাদের দুজনের জুতোর আওয়াজ ছাড়াও তৃতীয় একজোড়া জুতোর আওয়াজ শোনা যাচ্ছে। আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। রমেশকে বললাম, দেখা তো হলো, চলো এখন বাইরে গিয়ে মেন দরজায় তালা দিয়ে দিই। রমেশ শুনল না, বলল, কঙ্কালের ঘরটা শেষমেশ একবার দেখে যাই চলো। কে জানে হতবাগারা ওখানেও কিছু রেখে গেছে কিনা। টর্চ জ্বালিয়েই চলছিলাম আমরা, তবু আমার গা ছমছমানি ভাবটা গেল না। বরঞ্চ কঙ্কালের ঘরের দিকে যত এগুতে লাগলাম ততই যেন বাড়তে লাগলো। রমেশও বুঝতে পারলাম কেমন চুপ মেরে গেছে। তবে ও কি অস্বাভাবিক কিছু উপলব্ধি করেছে? কঙ্কালের ঘরের দরজায় এসে রমেশ টর্চের আলো ভিতরে ফেলতে নিজের অজান্তেই চেঁচিয়ে উঠলাম, এ কি ওখানে? ঘরে ঝুলন্ত একটা কঙ্কাল, আগের মতোই অল্প অল্প দুলছে। রমেশ বলল, আমাদের কঙ্কালটা তো বাক্সবন্দি করে বাড়ি পাঠিয়ে দিলাম। সেই তো। তবে তবে এটা আবার কোথা থেকে এলো? তবে কি অশরীরী নিবাসে সত্যি ভূত আছে? কি বলছো? ওর কথা শেষ হতে না হতেই কান ফাটানো হাসির শব্দ, এত জোরে যা কোনো টেপ রেকর্ডারের ফুল ভলিউমেও সম্ভব নয়। সেই হাসি যেন আমাদের তাড়া করে এলো। আমরা পড়ি মরি করে দৌড় লাগালাম। এবার স্পষ্ট শুনতে পেলাম আমাদের জুতোর আওয়াজের পেছনে আর এক জোড়া জুতোর আওয়াজ ছুটে আসছে। হলঘরে পৌঁছে প্রায় এক লাফে বাইরের বারান্দায় চলে এলাম আমরা। রমেশ জোরে টেনে দরজাটাকে বন্ধ করে তালা লাগিয়ে দিল। চলো। তারপর স্কুটারে উঠে বসতেই জোরে চালিয়ে দিল স্কুটারটা। এরপর ছোট মামা একটু থামলেন। পিন্টু চিঁচি করে বলল, অশরীরী নিবাসে তাহলে সত্যি সত্যি ভূত ছিল ছোট মামা? ওহ, কতদিন বলেছি, অত প্রশ্ন করলে গল্প বলতে পারবো না আমি। আর ঠিক তখনই ঘরের আলোগুলো টপ করে জ্বলে উঠল। ছোট মামা মাকে বললেন, কই ঝর্দি, খাবার দেবে নাকি? আরে খিদে পেয়ে গেছে তো। শুনছিলেন গল্প অশরীরী নিবাসের কাহিনী। রচনা মীরা বালসুব্রমণিয়ান। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন বুলি, মা এবং ভদ্রমহিলার চরিত্রে সুমিতা, ছোট মামা সৌভিক, রমেশ, সঞ্জয়, গাইড এবং গিরিশ প্যাটেলের ভূমিকায় অরূপ, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।